আপনার এখানে সর্বোচ্চ দুধের গাভী কত আছে? 32 লিটার। 32। আর সর্বনিম্ন? সর্বনিম্ন 17-18। এই গাভীটা দুধ হয় 18 থেকে 20 লিটার। এটাও 17-18 লিটার হয়। এটা 20-22 লিটার। শুয়ে আছে যেটা? এটা 16-17 লিটার হয়। এটা 24। আপনি কি গাভী বিক্রি করেন? না, বাছুর বকনা বাছুর বিক্রি করেন? বাছুর বকনা বড় করে বিক্রি করি। আমাদের আজকের প্রতিবেদনটা হচ্ছে যে একটা খামারের সফলতার জন্য খামারের স্টাফদের ভূমিকা। খাওয়ার বিষয়ে আমাদের মালিক যা খাই আমরা প্রতিদিন তা খাই, বরং আমরা মালিকের চেয়ে আরো বেশি খাই। খাওয়ান আমার সাথে, দেখো আমার সাথে, আমাকে ওরা দেখবে, ওদেরকে আমি দেখবো। আমি এখানে আসছি নতুন, তা আমার মালিক আমার কোম্পানি আমাকে, আমার ওয়াইফের যখন অসুস্থ হয়েছিল তখন আমার ইমার্জেন্সি টাকা দরকার ছিল, তখন আমাকে টাকা দিয়েছে। আমার আম্মা বলছে তুমি যা খাবে ওরা তা খাবে। ওরা তোমার এখানে আছে, ওরা দেখতে হবে তোমার এদের আপদ বিপদ সব তোমার থেকে দেখতে হবে। আমাদের দেখাশোনা করে, আমিও ওদের গরুগুলো দেখাশোনা করি। আমার যতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা অসুখ হয়েছে, আমার মামা আমাকে অনেক রকম সাহায্য করেছে। আমি আমার বাসা তো তরমুজ আনছি, এরা 4 জন আমার বাসায় ছিল। কিস্তির টাকা চাইছে আর দিয়েছে, আর আমার থেকে সবাইকে দেখে গরিব না সবাই যাই, যখন যাই আমার বাবার কাছে, যখন উনি সবাইকে সাহায্য করেন। তুমি যদি আমাকে সেভাবে দেখো, আমি তোমাদের সেভাবে দেখবো। আমার এখানে তোমরা যদি চাও আমাকে ক্ষতি করতে পারবা, তোমরা যদি দেখো আমাকে লাভ করে দিতে পারবা। সবকিছু ওদের হাতে, এই ব্যবসা বাণিজ্য সবকিছু ওদের হাতে। আমি মাদ্রাসায় কাজে একদিন ছুটে যাই, মসজিদের কাজে ছুটে যাই, এলাকার বাসী কাজে ছুটে যাই, ব্যবসার কাজে ছুটে যাই, এগুলো দ্বারা ওরা দেখে। আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বায়েজিদ মুরাল। আমি এসেছি চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার থানা মহিরা গ্রামে। এই গ্রামে একটা চমৎকার সুন্দর ডেইরি খামার গড়ে উঠেছে, যার নাম আসমির ডেইরি ফার্ম। এই দেখতে পাচ্ছেন আসমি ডেইরি ফার্ম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আছি ভাই, ভালো আলহামদুলিল্লাহ। এই সবাইকে নিয়ে বসে আছেন, জানতে চাচ্ছিলাম আপনারা মেহমান আসছেন, ওদের সহ নিয়ে আমি কানার আয়োজন করছি। খাবে কেন হচ্ছে আমার এখানে যারা স্টাফ থাকে, যে কোনো মেহমান আসলে সবাইকে নিয়ে খাই আমি। আমি মেহমান আসছি, আগে আপনি আমারে খাওয়াবেন, তারপরে ওদেরকে বাইসে গেলে খাওয়াবেন না। আপনি আমার নতুন মেহমান, আপনার উসিলা দিয়ে এরা সবাই খাবে, আমিই খাবো। কেন? খাওয়ান আমার সাথে, দেখো আমার সাথে, আমাকে ওরা দেখবে, ওদেরকে আমি দেখবো। বসেন তাহলে। বন্ধুরা, আমাদের আজকের প্রতিবেদনটা হচ্ছে যে একটা খামারের সফলতার জন্য খামারের স্টাফদের ভূমিকা কি, মালিকের সাথে খামারের স্টাফদের সম্পর্ক কি, খামারের উন্নয়নের জন্য স্টাফদের ভূমিকা কি, খামারের উন্নয়নের জন্য মালিকের সাথে স্টাফদের সম্পর্ক কেমন হওয়া উচিত। আমিন ভাই, এই যে আপনি সবাইকে নিয়ে একসাথে, আমি কিন্তু আগে কোথাও এরকম দেখি নাই, এটা কবে থেকে শুরু করছেন, কেন, ফিডব্যাক কি পাইছেন একটু বলেন। এটা ফিডব্যাক হলো আমার আম্মার একটা অনুরোধ, আমার মায়ের অনুরোধ হচ্ছে যে আমি এক সময় মৌলি মাছের ব্যবসা করতাম, ওখানে আমার প্রায় 18-20 জন স্টাফ ছিল। আমার আম্মা বলছে তুমি যা খাবে ওরা তা খাবে। ওরা তোমার এখানে আছে, ওরা দেখতে হবে তোমার এদের আপদ বিপদ সব তোমার থেকে দেখতে হবে। আর তোমার ভালো মন্দ এরা দেখবে, তোমার লাভজনক ক্ষতি হলে এরা দেখবে, লাভ হলে এরা দেখবে। সেই জন্য আমার আম্মার আদেশটা আমি মেনে নিয়ে সব সময় আমার স্টাফদেরকে আমি এভাবে খাওয়ান, দেখুন, সব কিছু আমার ভালো লাগে। আর কি বলছে আপনার আম্মা? আমার আম্মারা বলছে আমার কোনো এক জায়গায় গেলে ওখানে একটা বন্ধু বানাবা, যে জায়গায় যাও সে জায়গায় 2টা বন্ধু রাখবা, ওদের সাথে তুমি ওখানে গেলে তোমার ওরা খাবার দিবে, এরা যদি আপনার কাছে আপনার খাবার দিবে, সবসময় যোগাযোগ রাখবা যে জায়গায় যাও। সেটা আমার আম্মার আদেশ। আর কি আছে আদেশ? আমার আম্মারা বলছে সকালবেলা পূর্বের হাটে যেও না, বিকালবেলা পশ্চিমের হাটে যেও না, সেটাও বলেছিল। কেন বলেন? পশ্চিমের হাটে যেতে না বলছে, সূর্য পশ্চিম দিকে, দুপুরবেলা পশ্চিম থেকে সূর্য আসে, সেই জন্য আমার আম্মা বলছে। আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম, মা আমাকে পশ্চিম দিকে বিকালবেলা যাওয়ার জন্য না করছে কেন? আমার আম্মা বলছে ওখান থেকে সূর্য ওঠে, তোমার কপালে যদি সূর্য পড়ে তোমার ব্রেনটা সমস্যা হতে পারে, পূর্ব দিকে কেন যাবো না, একই কথা বললো আমার আম্মা। সেই জন্য ওইগুলো সবসময় আমি আমার আম্মাকে স্মরণ করে, আমার আম্মা যা যা বলছে তা করি। গরুর খামার করার জন্য আপনার মা কি বলে গেছিলেন? আসলে আমি গরুর খামার যে সময় করতেছি আমার মা ছিল না,
আমার মা মারা গেছে। ওই সময় আমি যে সময় ওই মৌলিক বাসে ব্যবসা করতাম, এসকার ব্যবসা, তো ওই সময় বলছিল ওগুলা। আমার মা মারা যাওয়ার 2 বছর পর আমাদের একটানে 3জন নেভি রিটায়ার্ড পার্সন লোক ছিল। ওরা আমার দোকানে একটা, আমার বোনের জামার সম্পর্ক হয়, উনি আমার দোকান আসতো, ওখানে একটু আড্ডা টাড্ডা দিত। ওখানে একটা লোক হারুন ভাই বলে, হারুন ভাই ফার্ম করতো, উনিও ফার্ম করতো, আমার বোনের জামাইটা ফার্ম করতো। ওনার হচ্ছে 7-8টা গরু ছিল, উনি পারতেছে না, উনি লাস্টে গলে বিক্রি করে বলছে। আমি বললাম তাহলে আমি নেব। ওনার ফার্মটা নিয়ে, ওনার ফার্মটা 5,000 টাকা ভাড়া নিছি আমি। ওনার 5টা গরু ছিল, ওগুলো নিয়েছিলাম। আরে কয়েকটা গরু নিয়ে আমি লালন পালন করে 2টা রোগ রাখছিলাম। ওখানে 2 বছর ছিলাম। 2 বছর টাকার পর ওনার সাথে আমার সাথে কমিটমেন্ট ছিল 2 বছর। তারপরে 2 বছর আমি 3 মাস নাকি 4 মাস ছিলাম। এটা বাঁধার জন্য আমি ওই জায়গাটা ওখানে নিয়ে আসছিল, এটা নিয়ে আসছিল, আরেকটা জায়গায় নিয়ে আসছিল না। এই মালিকে বলছে আমাকে, আমার জায়গা ওইটা, এই মালিক আমার যখন ওইটা বন্ডায় দিতে আসছি, এই মালিকে বলছে তুমি এটা বন্ডায় দিও না, তুমি এদিকে বন্ডায় দাও, আমার জায়গাটা তোমাকে দিয়ে দেবো। তো আপনার জামা কীভাবে দিবেন? এখানে আমাকে আবদার করে বলছে। আমি দিনের পর আবার কথাবার্তা বলে ওনার জায়গাটা আমাকে লিস্টে, ওটার থেকে ওনাকে আমি 40,000 টাকা গন্ডায় বেশি দিছি। মানে আপনি তো ওদেরকে ভালোবাসা দিচ্ছেন, জি। ওরা আপনার কি দিচ্ছে? ওরা আলহামদুলিল্লাহ, ওরা নতুন যারা আছে আরো আর পুরান যারা আছে আরো, এরা আমার মানে নিজের ভাইয়ের মতো। এরার কাজ আমার কাজ, এটা আমি কোন কার কাছে দেখিনি রে। এরা আমার সাথে আজকে রাতের 1টা বাজে আমার সমস্যা হয়েছে, আমি উঠতে পারবো না, ওইটা আমার কাজ না। ডাক্তার আসুক সেটা না, আমি না থাকলে এরা চালাই নেবে, এরার দায়িত্ব এটা। এরারও বলে দিয়েছে এটা তোমাদের, এটা আমার না। এটা রুজি করে তোমরা খাইবা, আমি খাবো। আমার কাছে 5 টাকা থাকলে তোমার 1 টাকা। মনে রাখবা, তুমি যদি বিপদে পড়ো, আমি আল্লাহ রসুল হাজার নাজার বলে রাখবো। ওনার কথা বললাম না, ওনার কাছে জিজ্ঞাসা নিবা। উনি আমার কাছে 6,000 টাকা আগে নিয়েছে, এই মাসের বেতন আগে নিয়ে নিয়েছে। আবার আজকে ওনাকে 10,000 টাকা দিতে হবে, আছে মাস নেই, 16,000 টাকা বেতন পাবো নি। খাওয়ান দাওয়ান আমার সব কিছু টাকা অগ্রিম দিয়ে ফেলবো আমি। এর প্রয়োজন আরো সমস্যা হলে আরো দেবো, সমস্যা নেই। আমার একটা রোগ যে এখানে দায়িত্ব ছিল, একটা রোগ রমজান ঈদের আগে গেছে আর কি, বাসায় গেছে, আসেনি। এর একটা সমস্যা হয়েছে, সেই জন্য ওখানে একটা ফার্ম আছে। উনি একটা জায়গা নিয়েছে ফুফুর থেকে। আমি 1 লক্ষ টাকা আমার নিজের থেকে দাঁত দিছি ওনাকে। আমি 60,000 টাকা, 60,300 টাকা ওনার কাছে এখনো পাওনা আছি। পুরা গরু বছরের যত্ন নেয় কেমন? উনি যত্ন নেয়, এখন বর্তমানে উনি যত্ন নেবে। নতুন আসছে উনি সিনিয়র, সবাইকে বলতেছি উনি তোমাদের সিনিয়র, সবাইকে উনি যেটা বলে সেটা করবা। কেমন যত্ন নেয় কেমন? যত্ন বলতে গরু, আমাদের গরু এটা একটা পায়ে সমস্যা আছে, আমি দেখলাম। ও দেখছে না, প্রথম উনি দেখছে, উনি গরু দুয়াইছে, উনি খেয়াল করেন, আমি খেয়াল করছি। এখন উনি দেখছে, উনি কিছু পায়নি, উনি বলতেছে পায়ে ব্যথা হয়েছে, পায়ে ব্যথা, পায়ের ব্যথার ওষুধ দিতে হবে। আমি বলবো, না হলে উনি না বুঝলে আমি বুঝবো, আমি না বুঝলে ডাক্তার থেকে বুঝে ওষুধ দিতে হবে। মানে আপনি যে ওদেরকে ভালোবাসেন, জি, ওরা আপনার গরুগুলোরে ভালোবাসে, অবশ্যই অবশ্যই তাহলে আপনি ওদেরকে ভালোবাসেন, ওরা আপনার ব্যবসাটাকে ভালোবাসে, ভালোবাসে। ডেভেলপমেন্ট কেমন হচ্ছে? ইনশাল্লাহ আমি এখন ভালো আছি। কয়টা গরু দিয়ে শুরু করেছিলেন? আমি প্রথম 10টা গরু দিয়ে শুরু করছিলাম। শুধু গাভী বকনা কিভাবে? গাভী নিছি 10টা, ওখানে 7টা বকনা ছিল, দুধের ছিল 7টা, বাছুর ছিল 7টা, ওগুলা দিয়ে শুরু করেছিলাম ওই নেভি সাহেবের ফার্মে। ওখান থেকে আমি এখানে আসি, যে সময় আসছি সেখানে আমার গরু আসছিল প্রায় 30টা। 30টা? হ্যাঁ, 30টার মধ্যে আমি যাতে যাতে 70টা গরু প্লাস হয়েছে। এখন 70টা? এখন 70টা প্লাস হয়েছে। আমি 23-এর লাস্টে, 24-এর লাস্টে, 23-এর লাস্টে, 24-এর ফার্স্টে আমার এখানে একটা ভাইরাস হয়ে গেছে। ভাইরাস হওয়ার কারণে আমার কিছু বাছুর, কিছু গরু, লাম্পিং না, ওইটা একটা ভাইরাস হচ্ছে যে ওইটা আসলে আমার ডিএলও স্যারে অনেক চেষ্টা করছে। ডিএলও স্যার ছিল, ইয়েলো স্যার আসছিল, সবাই আসছিল এখানে। গরু খসানে জব করে নমুনা টমুনা নিয়ে গেছিল। হঠাৎ মধ্যে গরু যায় 110, 106, 106, 105 এভাবে। আমি এখানে ফলি ডাক্তার থেকে চিকিৎসা করে রেনামাইসিন দিয়েছিলাম। আমাদের বড় অফিসার তারা এসে রেনামাইসিন এমএলএ দিছিল, যেটা এখন দুধ দোয়াইছি, খাবার খাইছে, গাছ দিছি, গাছ খাচ্ছে না, গায়ের জ্বর 106, 104, 105। এখন আমাদের এখানে অ্যান্টিবায়োটিক না থাকে, সেরকম থাকে না। আমরা এমনি তো প্রাথমিক চিকিৎসার জন্য কিছু ব্যথার ওষুধ নিয়ে রাখি, এগুলো মারে দিই, তাও ডাক্তারের সাথে যোগাযোগ করি। ওইটাই আমার অনেক গরু নষ্ট হয়ে গেছে, স্ট্রোক গরু মারা গেছে কয়েকটা, প্রায় 30টা মতো গরু, বড় ছোট 30টা গরু নষ্ট হয়ে গেছে আমার। নষ্ট হয়ে গেছে? জি, ভাইরাসে? ভাইরাস, অজানা ভাইরাস? হয় জানা ভাইরাস। এগুলা আমাদের স্যার হলো তো কিছু বলতে পারতেছে না। নমুনা নিয়ে গেছে, নমুনার পরীক্ষাটা পাইও নেই। বাইরে থেকে যেগুলো টেস্ট করে নিয়ে আসছে, এগুলো আছে, এগুলো আমার মোবাইলেও আছে।
আমিন ভাই, আপনার খামারে এখন দুধ হচ্ছে কতটুকু? আমার খামার এখন দুধ হচ্ছে 340 লিটার, 50 লিটার, 30 লিটার, গড়ে 40 লিটার থাকে আর কি 300। আচ্ছা, এই যে আমাদের আমিন ভাই বললেন যে আমিন ভাই আপনাদেরকে ভাইয়ের মতো ভালোবাসে, এটা কি সত্য? হ্যাঁ, মানে একটু বলেন যে কার কার কোন বিপদে ভাই সহযোগিতা করছে বলেন। আমি এখানে আসছি নতুন, তা আমার মালিক আমার কোম্পানি আমাকে, আমার ওয়াইফের যখন অসুস্থ হয়েছিল তখন আমার ইমার্জেন্সি টাকা দরকার ছিল, তখন আমাকে টাকা দিছে। উনি আমাকে নিজের ভাইয়ের মতো দেখে। আপনি কি করেন? আপনি ওনার বলেন, আমি আমি ওনার গরুগুলা ভালো মন্দ দেখাশোনা করি। উনি কেমন মানুষ, একটু বলেন। আলহামদুলিল্লাহ ভালো। ওরা আমাদের দেখাশোনা করে, আমিও ওদের গরুগুলো দেখাশোনা করি। আমার যতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা অসুখ হয়েছে, আমার আমার মামা আমাকে অনেক রকম সাহায্য করেছে। আমার টাকার জন্য বেঁচে গেছি, আমার মামা আমাকে দিছে। যখন গেছি তখন দিছে টাকা, যখন লাগে তখন দেয়, বললে টাকা দেয়। আমার কোম্পানি থেকে আমি যতবার টাকা চাইছি ততবার দিয়েছে। তারপরে কিস্তির টাকা চাইছি আর দিয়েছে। আর আমার থেকে অগ্রিম টাকা 5,000 তো আমারে তারপরে এখন 10,000 টাকা দিতেছে। উনি আমার বাবা, আমি ওনার বাতিজা। আমরা ছোটবেলা থেকে যখন বুদ্ধি ছিল তখন আমার বাবার অনেক সামাজিক কাজে জড়িত ছিল। যখন যেটা চাইছে ওটা দিত আর কি। আমরা দেখতেছি আমার যখন বুদ্ধি হয়েছে তখন আমার বাবার একটা ছোটখাটো ব্যবসা ছিল। এই পর্যন্ত আমার বাবার অনেক সবার সেবার জন্য কারণে সবার দোয়া আছে। আমাদের পাশে একটা মাদ্রাসা আছে, উনি অনেক দীর্ঘদিন পর্যন্ত ওই মাদ্রাসা দায়িত্ব আছে। আমাদের পাশাপাশি মসজিদ আছে, ওইখানেও দায়িত্ব আছে। সবাইকে দেখে গরিব গুণা সবাই যখন যাই আমার বাবার কাছে, যখন উনি সবাইকে সাহায্য করে, এটা যে আমার দাদু দোয়া আর কি, সবাই মুরব্বীর দোয়া। খাওয়ার বিষয়ে আমাদের মালিক যা খাই আমরা প্রতিদিন তা খাই, বরং আমরা মালিকের চেয়ে আরো বেশি খাই। আমাদের ইচ্ছে মতো আমরা বাজার করি, মালিকের টাকার হিসাব নেয় না, বাজারের হিসাব নেয় না, নিজের ইচ্ছে মতো খাই, নিজের ইচ্ছে মতো বাজার করি। ভাই, এই গাভীটা কেমন দুধ হয়? এই গাভিটা দুধ হয় 18 থেকে 20 লিটার। এটা এটাও 17-18 লিটার হয়। এটা এটা 20-22 লিটার। শুয়ে আছে যেটা, এটা 16-17 লিটার হয়। এটা এটা 24। আপনি কি গাভী বিক্রি করেন? না, বাছুর বকনা বাছুর বিক্রি করেন? বাছুর বকনা বড় করে বিক্রি করি, ছোট বিক্রি করি না। ছোট বিক্রি করেন। আপনার এখানে সর্বোচ্চ দুধের গাভী কত আছে? 32 লিটার। 32। আর সর্বনিম্ন? সর্বনিম্ন 17-18। 17-18। বলেন তো, একটা গরুর খামার করে ভালো করতে হলে কি কি দরকার? গরুর খামার করে ভালো কাজ করতে হলে 1 নম্বর হলো আপনার ফলারটা ঠিক রাখতে হবে। হ্যাঁ, গরুগুলা ভিজন এটা 1 নম্বর রাখতে হবে। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতা 1 নম্বর রাখতে হবে। জি। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে সবকিছু রোগবালা থেকে গরু পরিষ্কার ভালো থাকে। আর খাবার গোলা পরিষ্কার খাওয়াইতে হবে। গরুর খামার করে আপনাদের এলাকায় কি ধরনের সমস্যাগুলো আছে বলে আপনি মনে করেন? আমাদের এলাকায় কোনো সমস্যা না। আমার একটা প্রথম খামার দেওয়ার সময় আমি মনে করেছিলাম আমার এলাকাবাসীকে আমি একটা গরু 10,000 টাকা 20,000 টাকা বিক্রি করলো, এটা 18,000 টাকা দিয়ে দেবো। 20,000 টাকা হলে 18,000 টাকা দিয়ে দেবো। যেটা 50,000 টাকা বিক্রি করে ওটা 45,000 টাকা দিয়ে দেবো। কিন্তু 2-1টা গরু দিছে, এরা পালতে পারে নাই। তো আমি লাস্টে বড় গরু বিক্রি করি। এরা আসলে কিন্তু আমি 50,000 টাকা গরুটা 45,000 টাকা দিয়ে দেওয়ার জন্য আমি রেডি আছি। কি জন্য? আমার এলাকা ডেভেলপ হোক, আমি সেটা চাই। রাস্তাটা আমি ডেভেলপ করছি, আজকে সবাই হাঁটতেছে, ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। 28,000 ইট দিয়ে আমি রাস্তাটা নিজের হাতে করে আনছি। 28,000। এই ঘাস আছে কতটুকু জমিতে? আমার ঘাট আছে প্রায় 10 খানি। 10 খানি। 72টার গরুর জন্য 10 খানিতে 10 খানি ঘাস। কি কি ঘাস চাষ করেন? আমাদের এখানে নিরপি আছে, জার্মান আছে। ঘাস চাষ বাধ্যতামূলক। হ্যাঁ, গরুর খামার করলে ঘাস চাষ করতে ঘাস হবে। বাধ্যতামূলক। ঘাস না থাকলে গরু পালন যাবে না। ধরেন আপনাদের এই খামারটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের কি ধরনের ভূমিকা রাখা দরকার? আসলে সরকারে ভূমিকা লাগতে হলে আমাদের 1 নম্বরে খাদ্য, গরুর খাদ্য। গরুর খাদ্য আমাদের এলাকার ইলেকট্রিক চ্যানেলগুলা বলতেছে মাংসের দাম বেশি, মাংসের দাম বেশি, মুরগির দাম বেশি, মুরগির দাম বেশি। 1 কেজি মুরগির খাদ্য 75 টাকা, খুচরা খাদ্য 1 কেজি 75 টাকা। মুরগি বিক্রি হয় 2,000 টাকা, 200 টাকা। তো 2 কেজি খাদ্য 1 কেজি মুরগি হয়, একটা মুরগির বাচ্চা হয় 65 টাকা। এখন আর দাম কম, 65 টাকা, 55 টাকা, 60 টাকা, 62 টাকা, 65 টাকা হয়ে যায়। ওই সময় তো খামারিরা মরে যায়। খাদ্যওয়ালা খাদ্য টাকা নিয়ে যাচ্ছে, মুরগিওয়ালা মুরগির টাকা নিয়ে যাচ্ছে, বাচ্চাওয়ালা বাচ্চার টাকা নিয়ে যাচ্ছে।
খামারিরা বসে বসে আঙ্গুল চুষছে। আপনাদের গরু আমাদের গরু মনে হয় আমি যে সময় 2017 সালে ফার্ম করছিলাম ওই নেবির থেকে নিয়ে, ওই সময় সয়াবিন ছিল 1300 টাকা 1200 টাকা বস্তা। এই সয়াবিন 4100 টাকা হয়ে গেছে। এখন মনে করো 2700 টাকা 2800 টাকা 2900 টাকা এই সয়াবিন। বসি কিনছি আমি 700 টাকা 780 টাকা। এখন বসি 17 নিচে আসতেছে না, 15 17 18 20। বুট্টো কিনছিলাম আমরা 800 টাকা, এখন 1800 টাকার উপরে। মুখপুটের কিনছি আমরা 700 800 টাকা, এখন 2000 টাকার উপরে। মুসুর কিনছি আমরা 400 টাকা 500 টাকা 550 টাকা 1000 টাকার উপরে। সব কিছু বৃদ্ধি। আমরা ওই সময় দুধ বিক্রি করছি 53 টাকা, এখন বিক্রি করছি 66 টাকা। আমাদের খাদ্যের দাম বাড়ছে 3 গুণ, আমরা দুধের দাম বাড়ছে আপনার 30%, খাদ্যের দাম বাড়ছে আপনার 70%। আমাদের ক্ষতিগ্রস্ত দোকানে আমাদের আগে যেভাবে লাভ পাতাম এখন কিভাবে লাভ পাচ্ছি না, কারণ স্টাফের বেতন আগে ছিল, আমি প্রথম ফার্ম নিয়েছি এই সময় সিনিয়র স্টাফ ছিল 15,000 টাকা বেতন, এখন সিনিয়র স্টাফ 2100 টাকা বেতন, 21,000 টাকা বেতন। আর জুনিয়র গুলা 17,000 18,000 15,000 16,000, আমি তো বললাম 16,000 একজন 16,000। ছোট্ট ছেলেটা আমি 10,000 টাকা বেতন দিই। এখন তো বেতনের হার বাড়িয়ে গেছে, টাকা খাওয়া ফ্রি সবকিছু আমার, 2 বেলা ভাত 3 বেলা চা। এর মধ্যেখানে কালকে আমি এরা পরিশ্রম করছে দেখতেছি, গরম বেশি পড়েছে, আমি ঘর থেকে চূড়া ভিজাইয়ে চিনি দিয়ে দুপুরবেলা নিয়ে আসছি। তোমরা গরমে খা করতেছো, চূড়াগুলো খাও, এগুলো এক্সট্রা। আজকে নাস্তা খাওয়াইছে, কালকে তরমুজ আনছি, লেসু আনছি, আম আনছি, আমার ঘরে যা কিছু আনি তাদের জন্য নিয়ে এসে এগুলো তো এক্সট্রা। এগুলো এদের হিসেবের বাইরে। 2 বেলা চা 3 বেলা ভাত, এগুলা রাজিম থাকবে। আর যেগুলো এক্সট্রা খাবে এগুলো এখন হিসেবের বাইরে। আমি আমার বাসার জন্য তরমুজ আনছি, এরা 4 জন, আমার বাসায় 4 জন, আমি আমার ফ্যামিলি, আমার একটা ছেলে একটা মেয়ে বিয়ে দিয়েছি। আমাদের 4 জনের জন্য অর্ধেক, ওদের জন্য অর্ধেক কেটে নিয়ে আসবো। 50টা লিচু আনছি, ওদের জন্য 20টা নিয়ে আসছি, পাইছে 45টা। আমার ছেলেটা একটু লিচু বেশি খায় ছেলেরা, এদের জন্য 20টা নিয়ে আসছি 5 জনের। কেমন? এটা দুধ হয় এখন 15 লিটার উপর হয় আর কি। এটা তো কনসিভ হয়ে গেছে, এটা এখন এই 8-9 লিটার হয়। এই যে শুয়ে আছে ওইটা 20, ওইটা দাঁড়ায় আছে ওইটা 24, এই যে শুয়ে আছে ওইটা এখন 17-18 আছে, এটা 20 এর ওই যে উপরে। শুয়ে আছে এগুলা সবগুলা 20 এর উপরে, এদিকে ওই যে যা দাঁড়ায় আছে আছে ওইটাও 24। আচ্ছা আমিন ভাই, জি। আপনার গরুগুলোর স্বাস্থ্য কিন্তু ভালো না, হাড্ডি গুড্ডি বের হওয়া, এই হাড্ডি গুড্ডি বের হওয়া কেন ভাই? না, এটা আপনি ওদের ফার্মে গেছেন কিভাবে দেখছি না, আমাদের এখানে যারা খামার আছে, কপিল ভাই বলেন, রেদওয়ান ভাই বলেন, আর রাসেল ভাই বলেন, এরা বলছে আমি সাথে ওর গরু খাওয়াই বলাইছে, মানে আপনার স্বাস্থ্য আরো ভালো, আরো ভালো আমারটা। এরা বলছে আমার আরো খারাপ, আরো খারাপ সেরকম বলে, এরা বলছে, আমি বলিনি, এরা বলতেছে আমাকে। এগুলো বেশ দুধের গরু তো, এগুলা একটু এরকম থাকবে, বেশি দুধ বেশি হলে স্বাস্থ্য খারাপ। মনে করে এগোটা কনসিভ, এগোটা কিছুদিন পর বাচ্চা দেবে, এগোটা এখন স্বাস্থ্য ভালো না, এগুলো এরকম স্বাস্থ্য হয়ে যাবে। এগুলো ওখানে যা আছে ওই 2টা বাদে সবগুলা কনসিভ গরু। এবং অনেক ভালো ইনফরমেশন পাইলাম। এখন আমার কোশ্চেন শেষ, আপনার যদি কিছু বলার থাকে আমার ক্যামেরার দিকে তাকিয়ে একটু বলেন। আসলে আমাদের ফার্ম চলবে স্টাফের মাধ্যমে। আপনার যত গরু থাক না কেন, যত টাকা থাকুক না কেন, যত খাবার থাক না কেন, খাবার আপনি 1 দিনের খাবার 3 দিনের খাবার 2 দিনের খাবার দিতে পারে। কিছুদিন আমার একটা নতুন স্টাফ আসছিল, খাবার দিতে বলছে, আমার 8 দিনের খাবার 7 দিনের খাবার দিচ্ছে, 1 দিন লস করে দিছে। তো এগুলো হলে স্টাফের নির্ভর করতে হবে, নিজেও দেখতে হবে। আর গরু পালতে হলে ঘাস লাগবে, ঘাস না হলে গরু পালা যাবে না। আমার কিছুদিন আগে ঘাস ছিল না, গরু খাওয়ান বেশি দিতে হয়েছে, আমি রুজি করতে পারিনি, লাভ করতে পারিনি। এখন ঘাস আছে, লাভ করতে পারতেছি। ঠিক আছে, তারপর গরু বাছুরগুলো একটু ভালো করে দেখতে হয় সবসময়, ভালো করে দেখলে বাছুরগুলো বড় হলে বিক্রি করলে কিছু টাকা পয়সা। এখন আমার অনেক প্রবাসী ভাইরা আছেন যারা দেশে এসে গরু খামার করতে চান, অনেক বেকার ভাইরা আছেন, শিক্ষিত মানুষ আছেন বা অন্য ট্রেডে ব্যবসা করে, তারা যদি কেউ গরু খামার করতে চায়, আপনার পরামর্শ কি? যদি আমাদের প্রবাসী ভাইরা খামার করতে চায়, নিজে খেটে ঘাস খেটে খাওয়াইতে পারে, গরু লালন পালন করতে পারে, তাহলে করতে পারবে। নিজের থেকে বুঝতে হবে, নিজের থেকে করতে হবে। আমি নিজে সকালবেলা এখানে 6টায় আসছি, নামাজের পরে 6টায় এখানে আসা, এরা দুধ দোয়াইছে, আমি সব গরু ভিজেছি, কিন্তু রুচে কাজ করতে হবে। আমার বিকালবেলা আসে, এরা দুধ দোয়াবে, আমি সব গরু ভালো করে ভিজে দেবো, এরা লাস্টে পরিষ্কার টরিষ্কার করে খাবার দিয়ে দিবে। এগুলা যদি নিজে না করে, নিজে না চাই, সম্ভব না। আর যে ফার্ম বড় বড় যারা পয়সা হলো, এরা
ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিছে, কম টাকা লাভ, ফার্মের লাভ কম নেয়, আর ট্রেনিং ব্যবসা করতেছে, ফার্ম একটা দেখাই 1 কোটি টাকা নিছে, 2 কোটি টাকা নিছে, ওইটা দিয়ে ট্রেনিং ব্যবসা করতেছে, এটা 4% 6% দিছে, ওইটা ট্রেনিং ব্যবসা করতেছে, এটা দেখলেও দেখ না দেখলেও না দেখ, সমস্যা নেই। আমাদের ইচ্ছা হলো আমরা ডেভেলপ করব, আমরা খামার ডেভেলপ করব, আমি ডেভেলপ থেকে খামার ডেভেলপ করব, আমার ডেভেলপ হবে, খামার ডেভেলপ হলো আমি ডেভেলপ, ঠিক আছে? আমিন ভাই আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন। বন্ধুরা, আমাদের আমিন ভাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমার খুব ভালো লেগেছে যে উনি ওনার স্টাফদেরকে নিজের ভাইয়ের মতো ভালোবাসেন, পরিবারের সদস্য ভাবেন, যে তার অবশ্যই পরিবারের সদস্য ছেলে মেয়েরা আছে, এরা অভিন্ন কেউ নয়। এরকম যদি আপনিও ভাবেন তাহলে আপনারা কিন্তু খামারে ইনশাল্লাহ ভালো হবে। আমার এই প্রতিবেদনটা আমাদের ফেসবুক পেজ আছে কৃষক খামার গল্প, সেখানে আপলোড করাম, সেটাও দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর ও শুভ হোক আপনার আগামী দিন। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।